ক্লাস 10-এর সকল স্টুডেন্টদের স্বাগত জানিয়ে আজকে একটা নতুন বিষয় পড়াতে চলেছি। আমি গতদিন ক্লাসে তোমাদের বলেছিলাম যে ইভ্যালুয়েশন বা বিবর্তনের চ্যাপ্টারটা শেষ হলো, এরপরে অভিযোজন বা অ্যাডাপ্টেশন পড়াবো। আজকে আমার যে মূল আলোচ্য বিষয় অভিযোজন বা অ্যাডাপ্টেশন। এখন প্রশ্ন হলো, এই অভিযোজন ব্যাপারগুলো কি? দেখো, আমি ব্ল্যাকবোর্ডে যে অংশগুলো লিখে রেখে দিয়েছি, এই অংশগুলো এই মুহূর্তে আজকে পড়ানোর চেষ্টা করব। অভিযোজন কাকে বলে? অভিযোজন কাকে বলে? 2 নম্বর, অভিযোজনের উদ্দেশ্যগুলো কি? 3 নম্বর, অভিযোজনের সাথে অভিব্যক্তির সম্পর্ক কি? 4 নম্বর, অভিসারী অভিযোজন কাকে বলে এবং তার উদাহরণ? 5 নম্বর, অপসারী অভিযোজন কাকে বলে এবং তার উদাহরণ? 6 নম্বর, মুখ্য এবং গৌণ অভিযোজন বলতে কি বোঝো? সবশেষে ক্যাকটাস এবং সুন্দরীর অভিযোজনগত বৈশিষ্ট্য তোমাদের পড়তে হবে। উদ্ভিদের মধ্যে ক্যাকটাস এবং সুন্দরীর অভিযোজনগত বৈশিষ্ট্য পড়তে হবে। আমি এখানে ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্যটা লিখে রেখে দিয়েছি। এছাড়াও কিন্তু সুন্দরী পড়তে হবে। সুন্দরী 8-এ সুন্দরী গাছের অভিযোজন, এগুলো পড়তে হবে। আমি দেখি কতটা আজকে এখানে আলোচনা করা যায়। সময় অনুযায়ী তো আমাদের কাজ করতে হবে। প্রথমেই চলে আসছি, অভিযোজন বা অ্যাডাপ্টেশন কাকে বলে। একটা কমপ্লিট ডেফিনেশন তোমাদেরকে জানতে হবে। মানে খুব সংক্ষেপে বলা হয় যে জৈবনিক পদ্ধতির মাধ্যমে জীবেরা তার অঙ্গসংস্থানিক, শারীরবৃত্তীয় এবং আচরণগত পরিবর্তনের মাধ্যমে কোনো একটি পরিবর্তনশীল পরিবেশে নিজেকে সুস্থ এবং স্বাভাবিকভাবে মানিয়ে নিয়ে বসবাসের সুযোগ করে তোলে, তাকে বলা হবে অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশনের একটা কমপ্লিট ডেফিনেশন তোমাদের মাথায় রাখতে হবে। অ্যাডাপ্টেশন বা অভিযোজন করতে গেলে জীবের 3 রকমের পরিবর্তন ঘটাতে হতে পারে। যেমন অঙ্গ সংস্থানিক অভিযোজন, অর্থাৎ দেহের বাহ্যিক এবং আভ্যন্তরীণ গঠনের পরিবর্তন ঘটাতে হবে। 2 নম্বর, ফিজিওলজিক্যাল ফাংশন বা শারীরবৃত্তীয় কাজের পরিবর্তন ঘটাতে হবে। যেমন সালোক সংশ্লেষ, শ্বসন, এখানে শ্বসন হবে না, শোষণ হবে, অ্যাবজর্পশন। তারপরে বাষ্পমোচন, তারপরে জল সঞ্চয়। এই সমস্ত পয়েন্টসগুলো সব ফিজিওলজিক্যাল ফাংশন, অর্থাৎ শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটাতে হবে। আর আচরণগত কিছু পরিবর্তন ঘটাতে হবে। তোমাদের শিম্পাঞ্জি এবং মৌমাছির আচরণগত অভিযোজন পড়তে হবে। আমি সেগুলো পরের দিনের ক্লাসগুলোতে আলোচনা করার চেষ্টা করব। মানে অভিযোজন মানে হচ্ছে, খুব সংক্ষেপে বলা হয়, পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে সুস্থ এবং স্বাভাবিকভাবে বসবাস করার যে জৈবনিক পদ্ধতি, তাকেই আমরা অ্যাডাপ্টেশন বা অভিযোজন বলবো। এখানে অভিযোজন করতে গেলে জীবকে অঙ্গসংস্থানিক বা তার মরফোলজিক্যাল পরিবর্তন ঘটাতে হয়, তার বাহ্যিক গঠনের এবং সেই সঙ্গে সঙ্গে হিস্টোলজিক্যাল বা আভ্যন্তরীণ গঠনের পরিবর্তন ঘটাতে হবে। শারীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল
ক্রিয়াকলাপের পরিবর্তন ঘটাতে হবে, আর ব্যবহার বা আচরণগত কিছু পরিবর্তন ঘটাতে হবে। নেক্সট চলে যাই, এই যে অভিযোজনের উদ্দেশ্য কি, জীবেরা কেন অভিযোজনের সাহায্য নেবে। তিনটে উল্লেখযোগ্য তাৎপর্য হয়ে থাকে, মাথায় রাখার চেষ্টা করবে, পরীক্ষায় খুব আসে। অভিযোজনের উদ্দেশ্য বা গুরুত্ব বা প্রয়োজনীয়তা আলোচনা করো। 1 নম্বর, অভিযোজন জীবকে পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে সুস্থ এবং স্বাভাবিকভাবে বসবাস করার সুযোগ করে দেয়। বসবাসের সুযোগ করে দেয়। কি বললাম? পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে সুস্থ এবং স্বাভাবিকভাবে বসবাসের সুযোগ করে দিতে অভিযোজন বিশেষ প্রয়োজন। 2 নম্বর, অভিযোজন জীবকে পরিবর্তনশীল পরিবেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেয়। পার্মানেন্ট বা স্থায়ীভাবে বসবাসের সুযোগ করে দেয়। একের সঙ্গে দুয়ের অনেকটা রিলেশন আছে। 3 নম্বর, অভিযোজন জীবের জৈব বিবর্তনের পথ বা অর্গানিক ইভলিউশনের পথকে প্রশস্ত করে দেয়। অর্থাৎ অভিযোজন আর অভিব্যক্তি একে অপরের পরিপূরক। অভিযোজন বিবর্তনের একটা উল্লেখযোগ্য বা অভিব্যক্তির একটি উল্লেখযোগ্য হাতিয়ার, জৈব বিবর্তনের পথকে প্রশস্ত করে দেয়। এরকম 2 থেকে 3টে পয়েন্টস তোমাদের মাথায় রাখতে হবে। 2 থেকে 3টে পয়েন্টস খুব পরীক্ষাতে আসে। অভিযোজনের সাথে অভিব্যক্তির অভিযোজনের তাৎপর্য বা গুরুত্ব সংক্ষেপে লেখো বা প্রয়োজনীয়তা বুঝিয়ে লেখো। 2 নম্বর বা 3 নম্বরের অনেক সময় প্রশ্ন থাকে। নেক্সট চলে যাব, এই অভিযোজনের সাথে অভিব্যক্তির সম্পর্ক। দেখো এখানে 3 নম্বর পয়েন্ট, অভিযোজনের সাথে অভিব্যক্তির সম্পর্ক। এটা দুভাবে তোমরা লিখতে পারো। একটা প্যারাগ্রাফ আকারে লিখতে পারো, একটা প্যারাগ্রাফের মধ্যে তোমরা সমস্ত বিষয়বস্তুটা ব্যাখ্যা করতে পারো, অথবা পয়েন্টস করে লিখলে ভালো হয়। আমি বলবো পরীক্ষায় পয়েন্টস করে লেখার চেষ্টা করবে। অভিযোজনের সঙ্গে অভিব্যক্তির সম্পর্ক 3টে পয়েন্টসের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। 3টে পয়েন্টস আমি এখানে একটু সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি। যেমন বলা হয়, পরিবর্তিত পরিবেশে অভিযোজিত হওয়ার মাধ্যমে জীবের জীবনে বিবর্তন ঘটে। আবার বলছি, পরিবর্তিত পরিবেশে অভিযোজিত হওয়ার মাধ্যমে জীবের অভিব্যক্তি বা বিবর্তন বা ইভলিউশন ঘটে। এই প্রসঙ্গে একটা ছোট্ট উদাহরণ আছে, কোনো লেখকের বইতে থাকতে পারে। যেমন ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব হলো, তখন শহর অঞ্চলে প্রচুর পরিমাণে কলকারখানা তৈরি হলো, কিন্তু গ্রাম অঞ্চলে সেইভাবে কলকারখানা তৈরি হলো না। ওই সময় পশ্চিম ইউরোপে, তোমরা তো জানো শিল্প বিপ্লব কখন হয়েছিল। সেই শিল্প বিপ্লবের সময় শহর অঞ্চলে কলকারখানা তৈরি হওয়ার ফলে ওই কলকারখানার চিমনি থেকে নির্গত ধোঁয়ার প্রভাবে শহর অঞ্চলের বায়ুমণ্ডল ওই ধোঁয়াযুক্ত বাতাসে ঢেকে গেল, ফলে ধোঁয়াটা একটা পরিবেশ তৈরি হলো। আর কথা হচ্ছে, স্যার এর সঙ্গে আবার কি অভিব্যক্তির সম্পর্ক আছে? আসলে আমি যেটা বলতে চাইছি, ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম বলে একটা কথা আছে। ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম বলে একটা কথা আছে, সেটা আমি উল্লেখ করছি। ওই সময়, অর্থাৎ যখন শিল্প বিপ্লব ঘটলো এবং কলকারখানা পশ্চিম ইউরোপে প্রচুর পরিমাণে গড়ে উঠল, তখন শহরাঞ্চলে যে মদগুলো পাওয়া যেত তাদের দানাগুলো একটু হলদে টাইপের ছিল, গ্রামের দিকে ওই হলদে দানাযুক্ত মদও ছিল। শহরাঞ্চলের মদ পরিবেশ ধোঁয়াটে হয়ে যাওয়ার ফলে ওই পরিবেশে মদগুলো আত্মগোপন করে থাকতে পারত না। যেহেতু ধোঁয়াটে পরিবেশে ওই হলুদ দানাযুক্ত মথেরা খাদক প্রাণী দ্বারা আক্রান্ত হতে শুরু করলো এবং তাদের অস্তিত্বের একটা সংকট দেখা দিল।
এই যে ধোঁয়াটে পরিবেশে যাতে ওই মথগুলো মানে হলুদ দানাযুক্ত মথগুলো আত্মগোপন করে থাকতে পারে, তার জন্য ওদের ডানাতে জিন মিউটেশন ঘটলো পরিবেশের প্রভাবে প্রভাবিত হয়ে, এবং তার ফলে ওই হলুদ ডানাযুক্ত মথগুলো শহর অঞ্চলে কালো ডানাযুক্ত মথে রূপান্তরিত হলো। এই মথগুলোকে নাম দেওয়া হলো বেস্টন কার্বোনেরিয়া। কার্বন মানে আমরা কি বলি, কার্বন মানে হচ্ছে কালো সঙ্গে রিলেটেড একটা শব্দ বেশিরভাগ আমরা ব্যবহার করে থাকি, যদিও কার্বনের মধ্যে আবার হীরক হতে পারে, তার আবার কালার কালো না। আর হলুদ ডানাযুক্ত মথ যারা ছিল ওদের নাম ছিল বেস্টন বেটুলেরিয়াটা পরবর্তীকালে শহরাঞ্চলে বেস্টন কার্বোনিয়াতে রূপান্তরিত হলো। অথচ গ্রামের দিকে কিন্তু ওই একই রকমের মথ থেকে গেল, হলুদ ডানাযুক্ত। একই দেশের শহরে কালো ডানাযুক্ত মথ আর গ্রামের দিকে হলুদ ডানাযুক্ত মথ তুলল। পরবর্তীকালে দেখা গেল ওই বিবর্তনের ধারা অনুযায়ী, অভিযোজনের মাধ্যমে বিবর্তনের ধারা অনুযায়ী শহর অঞ্চলে ওই কালো ডানাযুক্ত মথগুলো রয়ে গেল, গ্রামের দিকে হলুদ ডানাযুক্ত মথ রয়ে গেল। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, বিবর্তনের পথে কোন একটা পরিবেশে অভিযোজিত হওয়ার মাধ্যমে তো জীবের বিবর্তন আসে। এই বিবর্তনের পথে যদি কোনো জীবের কোনো বৈশিষ্ট্য একবার অবলুপ্ত হয়ে যায়, তাহলে সেই অবলুপ্ত বৈশিষ্ট্যগুলোর আর পুনরাবির্ভাব ঘটে না। কি বললাম? বিবর্তনের পথে যদি কোনো জীবের কোনো বৈশিষ্ট্য একবার অবলুপ্ত হয়ে যায়, তার পরিবর্তে যদি কোনো অন্য বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে, তাহলে ওই জীবটি আর পূর্বের বৈশিষ্ট্যগুলো ফিরে পায় না। এর একটা উদাহরণ বলা যেতে পারে, আমরা জানি মাছ থেকে উভয়চর এসছে, উভয়চর থেকে সরীসৃপ এসছে, সরীসৃপ থেকে একদিকে পাখি আর একদিকে স্তন্যপায়ী প্রাণীদের আবির্ভাব ঘটেছে। এই যে মাছের শ্বাসঙ্গ হিসেবে ফুলকা, এরা জলে বসবাস করে। বিবর্তনের ব্যাখ্যা অনুযায়ী আমরা জানি মাছ থেকে উভয়চর এসছে এবং উভয়চর থেকে সরীসৃপ এসছে। তাহলে কি হলো? মাছ থেকে একদিকে উভয়চর এসছে, উভয়চর থেকে আবার সরীসৃপ এসছে। উভয়চর এবং সরীসৃপের কিন্তু শ্বাসঙ্গ ফুসফুস। এখন যদি এই সরীসৃপ জাতীয় প্রাণীরা এবং এই উভয়চর জাতীয় প্রাণীরা আবার ওই জলজ পরিবেশে চলে যায়, তাহলে কিন্তু ওই ফুলকা আর ফিরে পাবে না। ফুলকার অবলুপ্তি ঘটে, সেই জায়গায় ফুসফুসের আবির্ভাব ঘটেছে। এবার যদি ওই পরিবেশে আবার ফিরে যায়, জলজ পরিবেশে, তাহলে কিন্তু ফুলকা তারা আর ফিরে পাবে না। তার মানে কি দাঁড়ালো? বিবর্তনের পথে যদি কোনো একটা বৈশিষ্ট্য একবার অবলুপ্ত হয়ে যায়, সেই বৈশিষ্ট্য সেই জীবের দেহে আর ফিরে আসে না, তার পুনরাবির্ভাব ঘটে না। আরেকটা পয়েন্ট বলা যেতে পারে, অনেক লেখকের বইতে থাকতে পারে, কোনো একটা জীব যদি কোনো একটি পরিবেশে সম্পূর্ণরূপে অভিযোজিত হয়, তাহলে ওই জীবের বিবর্তনের সম্ভাবনা প্রায় থাকে না বললেই চলে। আবার বলছি, কোনো একটি জীব কোনো একটি পরিবেশে যদি সম্পূর্ণরূপে অভিযোজিত হয়ে যায়, তাহলে ওই সম্পূর্ণরূপে অভিযোজিত হয়ে যাওয়া প্রাণীটির বা জীবটির পুনরায় আর বিবর্তনের সম্ভাবনা থাকে না। এর উদাহরণ হিসাবে আমরা প্লাটিপাসকে বলতে পারি, লাংফিশকে বলতে পারি। লাংফিশ, এদের সেরাটোডাস বলা হয়। লাংফিশ জাতীয় প্রাণীগুলোকে, মাছ, এরা ফুসফুসওয়ালা মাছ, এদেরকে সেরাটোডাস বলা হয়। এই লাংফিশ জাতীয় বা সেরাটোডাস জাতীয় মাছগুলো যে অঞ্চলে বসবাস করত, সেই মাছগুলো প্রায় 15 কোটি বছর আগে এদের পৃথিবীতে পাওয়া গেছিল। এখনো কিন্তু এই মাছগুলোকে পৃথিবীতে পাওয়া যায়, কিন্তু তাদের আর কোনো রকমের পরিবর্তন হয়নি।
যেমন যেমন পরিবর্তন প্রায় 15 কোটি বছর আগে ছিল, বর্তমান প্রজন্মের ওই সেরাটোডাস গুলোকে বলা হয় নিওসেরাটোডাস। নিওসেরাটোডাস তাদের মধ্যে কিন্তু ওই বৈশিষ্ট্যগুলো এখনো রয়ে গেছে। তার আবার প্লাটিপাস, এরা প্রায় 15 কোটি বছর আগে অস্ট্রেলিয়া মহাদেশে পাওয়া যেত, এখনো পাওয়া যায়। ওই 15 কোটি বছর আগে অস্ট্রেলিয়াতে পাওয়া ওই প্লাটিপাস জাতীয় যে সংযোগকারী প্রাণীটি রয়েছে, তাদের যা যা বৈশিষ্ট্য ছিল এখনো কিন্তু সেই বৈশিষ্ট্যগুলো ওদের মধ্যে রয়েছে। এর থেকে অনুমান করা যেতে পারে যে হয়তো ওই পরিবেশে ওই প্রাণীগুলো সম্পূর্ণরূপে 15 কোটি বছর আগে অভিযোজিত হয়ে গেছিল, তাই তাদের মধ্যে আর বিবর্তনের সম্ভাবনা দেখা দেয়নি। এইভাবে অভিযোজনের সাথে অভিব্যক্তির সম্পর্ক আমরা পয়েন্টস আকারে ব্যাখ্যা করতে পারি, অথবা একটা প্যারাগ্রাফ করেও তোমরা ব্যাখ্যা করে দিতে পারো। নেক্সট আমি চলে যাব যে অভিসারী অভিযোজন কাকে বলে। অভিসারী অভিযোজন ভিন্ন ভিন্ন গোষ্ঠীভুক্ত জীবেরা, বিশেষ করে প্রাণীকে আমরা উদাহরণ হিসাবে ধরে থাকি। ভিন্ন ভিন্ন গোষ্ঠীভুক্ত প্রাণীরা যখন একই পরিবেশে বসবাস করে তখন তাদের মধ্যে একই রকমের অভিযোজন দেখা দেয়। এই ধরনের অভিযোজনকে বলা হয় অভিসারী অভিযোজন। কি বললাম? ভিন্ন ভিন্ন গোষ্ঠীভুক্ত প্রাণীরা, বিশেষ করে আমরা প্রাণীকে বেশি গুরুত্ব দিয়ে বলে থাকি, যখন একই পরিবেশে বসবাস করে তখন তাদের মধ্যে একই রকমের অ্যাডাপ্টেশন দেখা যায়। এই ধরনের অ্যাডাপ্টেশনকে বলা হবে অভিসারী অভিযোজন। যেমন দেখো, তিমি এবং মাছ। তিমি ম্যামেলিয়া শ্রেণীভুক্ত প্রাণী, আবার মাছ তিমি ম্যামেলিয়া শ্রেণীভুক্ত প্রাণী, মাছ হচ্ছে মৎস্য শ্রেণীভুক্ত প্রাণী। এদের মধ্যে কেউ কেউ কন্ট্রিকটিস হতে পারে, কেউ কেউ অস্ট্রিকটিস হতে পারে। পিসেস, পিসেসের মধ্যে দুটো ভাগ আছে, অস্থিযুক্ত তৃণাস্থিযুক্ত মাছ। তা এই মাছের দেহ মাকুর মতো, আবার তিমির দেহ মাকুর মতো, এবং এদের জলজ অভিযোজন দেখা যায়। কিন্তু এরা ভিন্ন ভিন্ন গোষ্ঠীভুক্ত প্রাণী। তিমিরা ম্যামিলিয়া বা স্তন্যপায়ী প্রাণী, আর ওদিকে মাছেরা আমি তো বললাম পিসেস, অর্থাৎ কন্ট্রিকথিস এবং অস্টিকথিস শ্রেণীর অন্তর্গত প্রাণী। তাহলে ভিন্ন ভিন্ন গোষ্ঠী কিন্তু একই পরিবেশে বসবাস করার জন্য তাদের একই রকমের অ্যাডাপ্টেশন দেখা যাচ্ছে, এটাকে বলে থাকছি আমরা অভিসারী অভিযোজন। এইবার যদি একটু উল্টে দিয়ে বলা যায় অপসারী অভিযোজন, ব্যাপারটা কি? একই গোষ্ঠীভুক্ত, দেখো কি বললাম, একই গোষ্ঠীভুক্ত জীবেরা, একই গোষ্ঠীভুক্ত জীবেরা, ঠিক বলেছি তো? একই গোষ্ঠীভুক্ত জীবেরা যখন ভিন্ন ভিন্ন পরিবেশে বসবাস করে তখন তাদের মধ্যে ভিন্ন ভিন্ন অ্যাডাপ্টেশন দেখা যায়। তখন এই ধরনের অ্যাডাপ্টেশনকে বলা হয় অপসারী অভিযোজন। যেমন দেখো, উট ম্যামেলিয়া শ্রেণীভুক্ত প্রাণী, মরু অঞ্চলে বসবাস করে, মরুভূমির জাহাজ বলা হয় এদেরকে। আবার দেখো, তিমি ম্যামেলিয়া শ্রেণীভুক্ত বা স্তন্যপায়ী প্রাণী। আবার যদি আমরা বানরে যাই, এরা ম্যামেলিয়া বা স্তন্যপায়ী প্রাণী। তাহলে এই যে তিনটে প্রাণীর নাম বললাম, এরা ম্যামেলিয়া শ্রেণীভুক্ত কিন্তু ভিন্ন ভিন্ন পরিবেশে বসবাস করে, তার জন্য ভিন্ন ভিন্ন অভিযোজন দেখা যায়। মাছের তিমির ক্ষেত্রে জলজ অভিযোজন দেখা যায়। আবার যে বানর বললাম তার ক্ষেত্রে গাছে চড়ার অভিযোজন দেখা যায়, ছুটে বেড়ানোর অভিযোজন দেখা যায়। আবার উট, তাদের মরু অভিযোজন দেখা যায়। এগুলো হচ্ছে অপসারী অভিযোজনের উদাহরণ। এই অপসারী অভিযোজন, অভিসারী অভিযোজন একটু জেনে রেখে দেওয়া ভালো। বলে দিচ্ছি, মাধ্যমিক পরীক্ষাতে অভিসারী এবং অপসারী অভিযোজন আসে না। তোমরা তোমাদের যে পাঠ্য বইগুলো রয়েছে সেখানে একটু খুঁজে দেখবে, অধিকাংশ বইতে নেই বললেই চলে, একটু জেনে রাখলে কোনো অসুবিধা নেই। নেক্সট চলে আসি, মুখ্য এবং গৌণ অভিযোজন কাকে বলে। মুখ্য এবং গৌণ অভিযোজন,
প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অ্যাডাপ্টেশন। হোয়াট ডু ইউ মিন বাই প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি অ্যাডাপ্টেশন? মুখ্য অভিযোজন। মাছকে আমরা মুখ্য জলজ প্রাণী বলি, পায়রাকে আমরা মুখ্য খেচর প্রাণী বলে থাকি, আবার তিমিকে গৌণ জলজ প্রাণী বলে থাকি। আবার যেটা মানে উড়ন্ত গিরগিটি, তাকেও আমরা গৌণ খেচর প্রাণী বলে থাকি। এখন কথা হলো মুখ্য অভিযোজন কাকে বলবো? মানে সৃষ্টির প্রথম থেকে যদি একই পরিবেশে জীবেরা থেকে যায়, তাহলে সেই পরিবেশে বসবাসের জন্য তাদের মধ্যে যে অভিযোজনগুলো দেখা যায় তাকে বলা হবে মুখ্য অভিযোজন। যেমন মাছের অভিযোজনগুলোকে নর্মালি আমরা মুখ্য জলজ অভিযোজন বলে থাকি। আমরা জানি মাছ জলে সৃষ্টি হয়েছিল এবং পূর্বপুরুষদের যে যে জলজ অভিযোজন মাছের মধ্যে ছিল, পূর্বপুরুষদের মধ্যে এখনো কিন্তু তার বংশধরদের মধ্যে সেই একই রকমের অভিযোজন রয়েছে। দেহটা মাকুর মতো, তারপরে মায়োটম পেশি দেহে রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে অস্থিযুক্ত মাছ যারা তাদের পটকা রয়েছে, ফুলকা রয়েছে শ্বাসঙ্গ হিসাবে জল থেকে অক্সিজেন নেবার জন্য, জোর ও বিজোর পাখনা রয়ে গেছে জলের মধ্যে সাঁতার কাটার জন্য। এগুলো মুখ্য জলজ অভিযোজনগত বৈশিষ্ট্য মাছের। এবার গৌণ অভিযোজন মানে পূর্বপুরুষেরা যে পরিবেশে বসবাস করত তার বর্তমান বংশধরেরা সেই পরিবেশে বসবাস করে না। পরিবেশগত কারণে সেই আদিম পরিবেশ ছেড়ে দিয়ে অন্য একটা নতুন পরিবেশে গিয়ে বসবাস করতে তারা বাধ্য হয়েছে। তার জন্য নতুন পরিবেশে বসবাসের জন্য যে অভিযোজন তাদের মধ্যে এসছে সেগুলোকে বলা হচ্ছে গৌণ অভিযোজন। ধরে নেওয়া হয় তিমি মানে স্থলে বসবাস করত, ম্যামিলিয়া শ্রেণীভুক্ত প্রাণী। পরিবেশগত কারণে এদের জলে যেতে মানে এরা জলে যেতে বাধ্য হলো, তখন এদের সামনের পা দুটো অগ্রপা দুটো ফ্লিপারে রূপান্তরিত হলো সাঁতার কাটার জন্য। আর এদের প্যাডেল তৈরি হলো পেছনের দিকে এদের লেজের মতো অংশ তৈরি হলো যা দিয়ে দিক পরিবর্তনে সহায়তা করবে। এটা নাকি পশ্চাৎপদ থেকে পরিবর্তিত রূপ। আবার দেহটা মাকুর মতো, আবার দেহের তাপ সংরক্ষণের জন্য চামড়ার নিচে চর্বির পুরো স্তর এসে গেল, যাকে আমরা ব্লাবার বলে থাকি। ব্লাবার তিমির চামড়ার নিচে চর্বির পুরো স্তর থাকে। এরা নাকি যখন স্থলে বসবাস করতো তখন এদের ফ্লিপারও ছিল না, প্যাডেলও ছিল না, এদের ব্লাবারও ছিল না, এদের দেহ মাকুর মতোও ছিল না। কিন্তু জলে যেতে যখন বাধ্য হলো পরিবেশগত কারণে, তখন তাদের দেহের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো এসে গেল। তিমিকে গৌণ জলজ অভিযোজিত প্রাণী বলা হয়। নেক্সট চলে যাব যে ক্যাকটাসের অভিযোজনগত বৈশিষ্ট্য। এই ছবি থেকে খেয়াল করে দেখো, এটা ক্যাকটাসের একটা ছবি এখানে দেখানো হয়েছে। এই ক্যাকটাসটা হচ্ছে ফণিমনসা, এটা ফণিমনসা ক্যাকটাসের ছবি। ফণিমনসা নামক যে ক্যাকটাসটা আছে, তোমরা নাম শুনেছো, ফণিমনসা ক্যাকটাসের ছবি। ক্যাকটাসের সামগ্রিকভাবে সব অভিযোজনগত বৈশিষ্ট্য পড়তে হবে না, পাতার অভিযোজনগত বৈশিষ্ট্য তোমাদের পড়তে হবে। দেখবে তোমাদের বইগুলোতে পাতাকে কেন্দ্র করে অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো লেখা আছে। ক্যাকটাসের এরা যেহেতু মরুবাসী উদ্ভিদ, এরা খুব শুষ্ক মাটিতে জন্মায়, জলের পরিমাণ খুব কম, অতি কষ্ট করে এদের জলকে সংগ্রহ করতে হয়। সেই জন্য এদের জলের অপচয় রোধের জন্য পাতাগুলো কাঁটাতে রূপান্তরিত হয়েছে, যাকে আমরা পত্রকণ্টক বলে থাকি। এবং এদের এই কাঁটাগুলো আবার আত্মরক্ষাতেও সহায়তা করে।
এদের যদি পাতা থাকে, ফণী মনসার ক্ষেত্রে পাতাগুলো কাঁটাতে রূপান্তরিত হয়। কিছু কিছু ক্যাকটাস আছে তাদের পাতা থাকতে পারে, পাতাগুলো থাকলে অতি ক্ষুদ্র এবং তাদের উপরে পুরু কিউটিকল থাকে, মোমের আবরণ থাকে বা স্তরণ থাকে, যাতে বাষ্পমোচনটা কম হয়। পত্ররন্ধ্র থাকলে পাতাতে সেগুলো পাতার ত্বক থেকে অনেক গভীরে থাকে, এগুলোকে বলা হয় নিবেশিত পত্ররন্ধ্র বা নিমজ্জিত পত্ররন্ধ্র। তা ক্যাকটাসের মধ্যে তিনটে প্রশ্ন তোমাদের মাঝে মধ্যে আসছে। এক হচ্ছে ক্যাকটাসের পাতাগুলো কেন কাঁটাতে রূপান্তরিত হয়েছে? দুটো কারণ। এক হচ্ছে বাষ্পমোচন রোধের তাগিদে অতি কষ্টার্জিত জল যাতে বাষ্পাকারে না বেরিয়ে যায় তার জন্য পাতাগুলো কাঁটাতে রূপান্তরিত হয়েছে। 2 নম্বর হচ্ছে আত্মরক্ষার তাগিদে পাতাগুলো কাঁটাতে রূপান্তরিত হয়েছে। আরেকটা প্রশ্ন আসে, পর্ণকাণ্ড কাকে বলে? খেয়াল করে দেখো, এটা পর্ণকাণ্ড আমি এখানে লিখে রেখে দিয়েছি। এটা পর্ণকাণ্ডের ছবি, আমি সাদা চক দিয়ে ইন্ডিকেট করছি। এখন সাদা চক দিয়ে ইন্ডিকেট করছি পর্ণকাণ্ড বা ফাইলোক্লেট। যেহেতু ক্যাকটাসের অধিকাংশ পাতাগুলো কাঁটাতে রূপান্তরিত হয়, সেই জন্য ক্যাকটাসের কাণ্ডগুলো পরিবর্তিত হয়ে পাতার মতো রূপ ধারণ করে। এই যে পাতার মতো রূপ ধারণকারী যে কাণ্ড তাকে বলা হয় পর্ণকাণ্ড বা ফাইলোক্লেট। ফাইলোক্লেট বা পর্ণকাণ্ড। এখন কথা হলো, স্যার পর্ণকাণ্ড কেন তৈরি হয়েছে? পর্ণকাণ্ড তৈরি হওয়ার মেন উদ্দেশ্য কিন্তু তিনটে। আসল উদ্দেশ্য সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করা। এরা সবুজ বর্ণের হয় এবং প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকে, এখানে খাদ্য তৈরি হয়। আর একটা কারণ হচ্ছে এদের পর্ণকাণ্ডতে মিউসিলেজ থাকে। মিউসিলেজ জল সঞ্চয় করে রেখে দেয়, প্রয়োজন মতো ওই মিউসিলেজ থেকে জল ওরা ব্যবহার করে। অ্যালোভেরাতে দেখবে একটু জেল জেল অংশ থাকে, ওটা কিন্তু অ্যাকচুয়ালি মিউসিলেজ, প্রচুর পরিমাণে জল সঞ্চয় করা থাকে ওর মধ্যে। এছাড়া এদের কর্ণকাণ্ডের গায়ে মোমের আস্তরণ থাকে এবং পুরু কিউটিকল থাকে, যার ফলে বাষ্পমোচন কম হয়। পরীক্ষায় দেয় পর্ণকাণ্ড কাকে বলে, পর্ণকাণ্ডের গুরুত্ব বা তাৎপর্য লেখো। এই পর্ণকাণ্ড এবং পত্রকাণ্ড এই দুটো বিষয় দিয়ে ক্যাকটাসের অভিযোজনটা একটু ভালো করে করবে। মূল দিয়ে তেমন আসে না, তাও একটু বলে দিই, এদের মূলতন্ত্র মানে খুব বেশি সুগঠিত হয় না। বেশিরভাগ মূল মানে একেবারে বালির উপরের দিকে সংলগ্নভাবে থাকে, কাণ্ডের গোড়া থেকে তৈরি হয়ে প্রসারিত অবস্থায়, যাতে বৃষ্টির জল পড়ার সঙ্গে সঙ্গে শুষে নিতে পারে। কিছু সংখ্যক মূল মাটির অনেক গভীরে যায় জল সংগ্রহের তাগিদে, এবং এখানে জাইলেম কলা, ফ্লেম কলা এবং সেই সঙ্গে মেকানিক্যাল টিস্যু বা যান্ত্রিক কলা, এগুলো একটু উন্নত প্রকৃতির হয়ে থাকে, যে মূলটা মাটির খুব বেশি গভীরে যায় জল সংগ্রহের তাগিদে। এই মূল নিয়ে অভিযোজনগত বৈশিষ্ট্য দেখবে নর্মালি তোমাদের বইতে থাকে না, পর্ণকাণ্ড এবং পাতাকে কেন্দ্র করেই থাকে। এককালে আমাদের ক্যাকটাসের সামগ্রিকভাবে অভিযোজনগত বৈশিষ্ট্য পড়তে হতো, এখন নিউ সিলেবাসে সেটাকে বাদ দিয়ে শুধু পত্রকণ্ঠ সংক্রান্ত ব্যাপারটা রেখে দিয়েছে। আমি বলবো তার সঙ্গে সঙ্গে পর্ণকাণ্ড ব্যাপারটা তোমরা পড়বে। আজ এখানে আমি শেষ করছি। যে অংশগুলো আলোচনা করলাম তোমরা বাড়িতে ভালো করে দেখো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।